প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক বিকেলে নির্বাচন ও আইন শৃঙ্খলা সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে হতে পারে আলোচনা। সংসদ নির্বাচনে ঠিকমতো প্রার্থী দিতে পারেনি নতুন দলগুলো। গণঅভ্যুত্থান পরবর্তী নিবন্ধিতরা আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ মত বিশ্লেষকদের, পর্যবেক্ষণে রাখার তাগিদ। হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল পালানোর সব পথ তৈরি করেছিল আগে। পরিবারের ভরণ পোষণে কিনে রাখেন ৬৫ লাখ টাকার সঞ্চয়পত্র, স্ত্রীর স্বীকারোক্তি। বাংলাদেশ সহ ৭৫টি দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের। ২১ জানুয়ারি কার্যকর, সরকারি সুবিধার উপর নির্ভরশীলতা ঠেকাতে পদক্ষেপ। এবং আপত্তিকর মন্তব্য করায় পরিচালক নাজমুল ইসলামকে বিসিবির শোকজ, ৪৮ ঘন্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ, ক্রিকেটারদের বিপিএল বর্জন না করার অনুরোধ। সবাই সংবাদের সঙ্গে আছে আমি মালিহা সুহরওয়ার্দী। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক বিকেল ৪টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিএনপি সূত্র বলছে, আসন্ন জাতীয় নির্বাচন ও আইন শৃঙ্খলা সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে। দেশে ফেরার পর প্রথমবার সৌজন্য সাক্ষাৎ হতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের। এর আগে গত বছর মে মাসে লন্ডনে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠক হয়েছিল। ওই বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয় নিয়ে আলোচনা করেছিলেন তারা। দেশের বর্তমান আইন শৃঙ্খলার অবনতি নিয়ে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল কিছুদিন ধরেই বেশ উদ্বিগ্ন। এক্ষেত্রে নির্বাচনের আগে এই পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রধানের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠকে বিএনপি মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্যরা থাকবেন বলে জানা গেছে। নির্বাচনে কোনো ব্যত্যয় ঘটলে গণতন্ত্রের উত্তরণে ব্যাঘাত ঘটবে, এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। লড়াই ছিল ভালো নির্বাচনের জন্য, কিন্তু এখন নানাজন নানা কথা বলছে। নির্বাচনে ব্যত্যয় হলে স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়বে। ভালো নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হতে হবে, কিন্তু সেটির লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। যারা আইন শৃঙ্খলা পুনরুদ্ধার এবং স্বাভাবিক করার জন্য আছেন, তাদেরও যারা নেতৃত্ব পর্যায়ে আছেন, তাদেরকেও সতর্ক এবং সাবধান হতে হবে। মনোনয়নপত্র যাচাই বাছাই রিটার্নিং কর্মকর্তাদের দেয়া সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনের ৬ষ্ঠ দিনের মতো চলছে আপিল শুনানি। আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন সকাল 10টায় শুরু হয় শুনানি। আজ শতাধিক আপিল শুনানি হওয়ার কথা রয়েছে। এ সময় নির্বাচন কমিশনকে নিরপেক্ষ আচরণ করার আহ্বান জানান আবেদনকারীরা। দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের কথা রয়েছে বিএনপির প্রতিনিধি দলের। গত 5 দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন 277 জন। এছাড়া 81টি বাতিল এবং 23টি আবেদন স্থগিত করে নির্বাচন কমিশন। তারা এমন কিছু বক্তব্য বলেছিলেন যেটা আইনে টিকে না, অপ্রাসঙ্গিক কথাবার্তা ওনারা বলেছেন। যখন আমরা মনোনয়নপত্র দাখিল করি তখন রিটার্নিং কর্মকর্তা জেলা ম্যাজিস্ট্রেট অফিসের কার্যালয়ে সেই জায়গায় আমাদের কাগজপত্র বিন্দুমাত্র তারা দেখেননি। সমর্থকের তালিকায় আমার কিছু ত্রুটি ছিল, সেই জন্য রিটার্নিং অফিসার মহোদয় আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নাই। এর বিরুদ্ধে আমি আপিল করেছি, আমাকে বৈধতা দেওয়া হয়েছে, আমার মনোনয়ন ফেরত পেয়েছি। এই মুহূর্তে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী শাহিন আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। নির্বাচন কমিশনে আপিল শুনানি চলছে। আমরা যতদূর জানতে পেরেছি ইতোমধ্যে 25টিরও বেশি আবেদনের আপিল শুনানি সম্পন্ন হয়েছে, যার মধ্যে 10টি আবেদন মঞ্জুর করেছে এবং বেশ কয়েকটি আপিল নামঞ্জুর করেছে। এর মধ্যে একটি স্থগিত রাখা হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং আজকে টোটাল 100টি আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে। সকাল 10:30 নাগাদ এই শুনানি শুরু হয়েছে। পাশাপাশি আজকে নির্বাচন
নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে আসবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বেলা 12:30 নাগাদ তিনি ইসিতে আসবেন এবং নির্বাচন কমিশনারের সঙ্গে তিনি আসলে বৈঠকে বসবেন। পাশাপাশি গত 5 দিন ধরে আসলে এই শুনানি অনুষ্ঠিত হচ্ছে, আজকে তার 6ম দিন। এই নির্বাচন কমিশনে টোটাল 645টি আবেদন জমা পড়েছিল। তার প্রেক্ষিতে প্রতিদিন ক্রমান্বয়ে সিরিয়াল অনুযায়ী এই আপিলের শুনানিগুলো অনুষ্ঠিত হচ্ছে। বেশিরভাগ আসলে আমরা জানতে পেরেছি যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছেন তাদের 1% ভোটের জটিলতার কারণে রিটার্নিং কর্মকর্তাদের কাছে তাদের সেই আপিলগুলো আসলে বাতিল হয়। সেই বাতিল আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ হয়ে তারা নির্বাচন কমিশনে আসেন এবং আসার পরে এখানে দুই পক্ষকে সামনে রেখে সেই শুনানি অনুষ্ঠিত হচ্ছে এবং সঙ্গে সঙ্গে যে রায় সেটি নির্বাচন কমিশন কিন্তু সেটি জানিয়ে দিচ্ছেন। তাতে করে যদি বলা যায় এখন পর্যন্ত এই যে শুনানি চলছে সেটি 18 তারিখ পর্যন্ত চলবে এবং আমরা দেখেছি শুধু স্বতন্ত্র প্রার্থী না, পাশাপাশি বিভিন্ন দলের যে প্রার্থীদের মনোনয়নও আসলে রিটার্নিং কর্মকর্তার কাছে বাতিল হয়েছিল তারাও আবেদন করেছেন, তারাও নির্বাচন কমিশনে সিরিয়াল অনুযায়ী তারা আসছেন এবং সেখানে যুক্তিতর্ক উপস্থাপন করছেন। আজকে যে শুনানিটি সকালে শুরু হয়েছে সেটি বিকাল 5টা পর্যন্ত টানা চলবে এবং গতকালকে যে আবেদনগুলো স্থগিত রাখা হয়েছিল সেই আবেদনেরও শুনানি অনুষ্ঠিত হবে। তো এ ছিল আমার কাছে নির্বাচন কমিশন থেকে যে শুনানি চলছে তার সর্বশেষ খবর। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম নির্বাচন কমিশনে। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সরাসরি যাচ্ছি সেখানে। গঠন করেছিলেন, অর্থাৎ প্রবাসীদের কল্যাণের জন্য একটা স্থায়ী রাষ্ট্রীয় কাঠামো তিনি গড়ে দিয়ে গেছেন, একটা বিশেষ আলাদা মন্ত্রণালয় যার মাধ্যমে অনাদিকাল ধরে আমাদের যারাই প্রবাসে কাজ করবেন বা প্রবাসের থেকে কাজ করে দেশে ফিরবেন, যারা প্রবাসে যাওয়ার জন্য চেষ্টা করবেন, তাদের সকলের কল্যাণের জন্য এই মন্ত্রণালয়ের দায়িত্ব আছে। এই মন্ত্রণালয়ের কর্মকর্তা আছে, এই মন্ত্রণালয়ের বাজেট আছে। এই যে প্রবাসী যারা মানুষ তাদের কল্যাণের জন্য একটা স্থায়ী কাঠামো দাঁড় করানো, একটা স্থায়ী ব্যবস্থা প্রতিষ্ঠা করা, তাদের কল্যাণের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া বা বিএনপি সরকারের আন্তরিকতার প্রমাণ। আমরা বিশ্বাস করি যে প্রবাসে যারা আছেন, যারা ছিলেন, তারা তার এই অবদান চিরদিন স্মরণ রাখবেন এবং ভবিষ্যতে যারা দায়িত্বে আসবেন রাষ্ট্রের, তারা সবাই প্রবাসী আমাদের ভাই বোন যারা দেশের অর্থনীতিতে অবদান রাখেন না শুধু, সারা দুনিয়ায় যারা বাংলাদেশের প্রতিনিধি হিসাবে কাজ করেন, তাদের জন্য নতুন নতুন কল্যাণমূলক কর্মসূচি নেবেন। তাদের সমস্যা বদলে যাচ্ছে, এই যে পরিবর্তিত সমস্যা, পরিবর্তিত সুযোগ, এই বিষয়গুলিতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ভূমিকা পালন করবে। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম জাতীয় প্রেস ক্লাবে। নজরুল ইসলাম খানের বক্তব্যের সম্পূর্ণ অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে ইসি নিবন্ধিত 51টি রাজনৈতিক দল। 100-র বেশি আসনে প্রার্থী দিতে পেরেছে মাত্র 5টি দল। সবচেয়ে বেশি 293টি আসনে প্রার্থী দিয়েছে বিএনপি, দ্বিতীয় অবস্থানে জামায়াত 276টিতে। আর গণঅভ্যুত্থান পরবর্তী নিবন্ধিত নতুন দলের মধ্যে সবচেয়ে বেশি 104 আসনে প্রার্থী দিয়েছে গণ অধিকার পরিষদ, আর একজন করে প্রার্থী দিয়েছে 3টি দল। বিশ্লেষকদের মতে আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে গণঅভ্যুত্থান পরবর্তী নিবন্ধিত দলগুলো। কাউসারা চৌধুরী, কুমুর রিপোর্ট। ইসির নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা 60টি, এর মধ্যে 8টি দল নির্বাচনে কোনো প্রার্থী দেয়নি, আর চূড়ান্তভাবে বাতিল না হলেও স্থগিত আছে আওয়ামী লীগের নিবন্ধন, অর্থাৎ এই দলটির নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই।
51টি দলের 2051 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে। এসব দলের মধ্যে 37টি দল 2025 সালের গণ অভ্যুত্থানের আগেই নিবন্ধিত, আর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে নিবন্ধন পেয়েছে 14টি রাজনৈতিক দল। মাত্র 5টি দল 100 আসনের উপর প্রার্থী দিয়েছেন। সবচেয়ে বেশি 293টি আসনে দলীয় প্রতীকে মনোনয়ন জমা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থীরা। জামায়াত দিয়েছে 276টি আসনে, আর 268 আসনে প্রার্থী দিয়ে তৃতীয় স্থানে আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এদিকে 300 আসনের মধ্যে 1টি করে আসনে প্রার্থী দিতে পেরেছে গণতন্ত্রী পার্টি, সম অধিকার পার্টি, বাংলাদেশ ন্যাপ, আর 10টির কম আসনে প্রার্থী দিতে পেরেছে 20টি রাজনৈতিক দল। বিশ্লেষকরা বলছেন, নিবন্ধন পরবর্তী সময়েও দলগুলোকে পর্যবেক্ষণে রাখা উচিত। যদি রাজনৈতিক কার্যক্রমে তারা না থাকে, নির্বাচনে অংশগ্রহণের জন্য তারা যদি অ্যাটলিস্ট 1/4 আসনেও যদি তারা না দিতে পারে, নিবন্ধন টিকায় রাখতে হলে তাদের মাঠ পর্যায়ে কার্যক্রম থাকতে হবে। কমিশন প্রতিনিয়ত তাদের মনিটর করা উচিত। শর্ত পূরণ না করার জন্য রাজনৈতিক দলগুলো নিবন্ধন বাতিল করতে পারে। কত পার্সেন্ট ভোট একটা রাজনৈতিক দল পেয়েছে সেটা দেখে ডিরেজিস্ট্রেশন করার একটা ইয়ে থাকলে ভালো। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে নিবন্ধিত 14টি দলের মধ্যে 104টি আসনে প্রার্থী দিয়েছে গণ অধিকার পরিষদ, 53 আসনে প্রার্থী দিয়ে দ্বিতীয় অবস্থানে থাকা এবি পার্টি, 44টি আসনে প্রার্থী দিয়ে তৃতীয় অবস্থানে আছে এনসিপি। যে নির্বাচন কমিশন, রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি দলগুলো। একটা সরকারকে সরিয়ে আরেক সরকার আসা, এইগুলি ছক বাঁধা জায়গায় চলে না। একটা ইস্যুতে কাজ করে এসে সেই ইস্যুটার বড়াতে বিপ্লব তৈরি করে কে কি কাজ করেছে সেটা আমরা এখনো জানি না। নতুন রাজনীতি দল সৃষ্টি করার মধ্য দিয়ে তারা যে ধরনের অনৈতিক রাজনীতির সূচনা করেছে, এইটা থেকে মানুষ তাদের প্রতি কোনোভাবেই, আমার মনে হচ্ছে যে মানুষ তাদের প্রতি আস্থাশীল না। এবার কোনো দলের সভাপতি কিংবা সাধারণ সম্পাদক নিজের দল ছেড়ে অন্য দলের প্রতীক নিয়ে নির্বাচন করাকে রাজনৈতিক দুর্বলতা বলে মনে করছেন এই পর্যবেক্ষক। এখানে আদর্শের ভিত্তিতে কাজ চলে না। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। নিরাপত্তা ঝুঁকিতে সুন্দরবন, জীবিকা সংকটের পাশাপাশি ঘটছে পর্যটক অপহরণ ও সন্তোষজনক নয় আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা। দস্যুদের স্বাভাবিক জীবনে ফেরাতে উদ্যোগের তাগিদ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ পালানোর সব পথ তৈরি করেছিলেন আগে, ব্যবস্থা করেছিলেন পরিবারের ভরণ পোষণেরও। হত্যাকাণ্ডের 1 মাস আগে এনআরবিসি ব্যাংক থেকে স্ত্রী শাহেদা পারভিন সামিয়ার নামে কেনেন 65 লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র। দেশের বাইরে পালাবেন জানিয়ে সেই সঞ্চয়পত্র দিয়ে পরিবার চালাতে বলেছিলেন। ডিবির কাছে স্বীকারোক্তি দিয়ে এসব তথ্য জানান স্ত্রী সামিয়া। মাসুদুর রহমানের রিপোর্ট। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির হত্যার পর থেকে আলোচনায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ। হত্যা করে ভারতে পালিয়ে নিজেকে নির্দোষ দাবি করলেও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাকে আসামি করে চার্জশিট জমা দিয়েছে ডিবি। হাদি হত্যায় ফয়সালের নাম আসার পর থেকে তার ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবের খোঁজে নামে সিআইডি। 53টি ব্যাংক হিসাবে 127 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্যের পর তার সব হিসাব আদালতের নির্দেশে অবরুদ্ধ করে সিআইডি। একই সঙ্গে এসব ব্যাংকে থাকা 65.5 লাখ টাকা বাজেয়াপ্ত করেছে সংস্থাটি। ফয়সালের এসব লেনদেনের মধ্যে 65 লাখ টাকার একটি লেনদেন নিয়ে মাঠে নামবো আমরা। খুঁজে বের করার চেষ্টা করব হাদিকে হত্যার ঠিক 1 মাস আগে কেন ফয়সাল 65 লাখ টাকার এই সঞ্চয়পত্র কিনেছিল স্ত্রীর নামে। খোঁজ নিতে এবার সেই ব্যাংকে ঢোকার চেষ্টা সময় সংবাদের। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ক্যামেরার সামনে কথা না বললেও জানান, ব্যবসার কথা বলে 2023 সাল থেকে এই ব্যাংকে লেনদেন করে ফয়সাল। ওনার সাথে তো আরও অনেক পার্টিরা সবসময় লেনদেন হতো, চলাফেরা করতো। কখনো তো আমাদের কাছে মনেই হয় না যে এই ব্যক্তি ব্যাপার এরকম একটা অভিযোগ উঠতে পারে। ব্যাংক লেনদেনের তথ্য বলছে ফয়সালের প্রতিষ্ঠান অ্যাপলসফট আইটির নামের হিসাবে গত বছরের 3 নভেম্বর জমা হয়েছে 42 লাখ টাকা, যা আবার এসেছে মিডল্যান্ড ব্যাংকে থাকা তার অ্যাকাউন্ট থেকে। সেই টাকা একজন পাঠিয়েছিল পে অর্ডারের মাধ্যমে। পরে 4 নভেম্বর অ্যাপলসফট আইটির হিসাব থেকে 65 লাখ টাকা দিয়ে স্ত্রী সামিয়ার নামে সঞ্চয়পত্র কেনে ফয়সাল। ফলো দি ফ্লো অফ মানি, তারা এই প্রিন্সিপাল মেনটেন করে দেখতে পায় তার স্ত্রীর অ্যাকাউন্টে বেশ বড় রকমের টাকা লেনদেন হয়েছে ইমিডিয়েট আগে এই ঘটনার। তো সেই টাকা সিআইডির আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত ফ্রিজ করে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সামিয়াকে জিজ্ঞাসাবাদে জানতে পারে ফয়সাল দেশ ছাড়বে জানিয়ে পরিবারের জন্য এই টাকা রেখে গিয়েছিল। কেউ
ঘটনার পূর্ববর্তী সময়ে সেগুলো জানা সত্ত্বেও সেটা গোপন করেছে, আবার ঘটনার পরবর্তী সময়ে তাদেরকে পালিয়ে যেতে সহায়তা করেছে, অস্ত্র সরবরাহ করেছে কেউ, এবং অস্ত্রগুলো লুকানোর ক্ষেত্রে অনেকে ভূমিকা রেখেছে। সেগুলো আমরা বিবেচনা করেছি এবং সেই অনুযায়ী যার যার ভূমিকা সেই ভিত্তিতেই আমাদের চার্জশিট দাখিল করা হয়েছে। ফয়সালের দেশের বাইরেও দুবাইয়ে সম্পদ থাকার তথ্য পেয়েছে তদন্তকারীরা। সে বিষয়ে তথ্য চেয়ে চিঠিও পাঠিয়েছে সিআইডি। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। 3 ক্যাটাগরির প্রবাসীদের সুখবর দিল মালয়েশিয়া সরকার। কর্মী পাসের মেয়াদ ও বেতন কাঠামোয় আমূল পরিবর্তন, পাবেন পরিবার নিয়ে বসবাসের সুযোগ। এবার বাণিজ্যের সংবাদ। কাটছাঁট করেও প্রকল্প বাস্তবায়নে পিছিয়ে পড়ছে সরকার। গেল জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত এডিপিতে ব্যয়ের হার 17.54%, যা আগের 4 অর্থ বছরের একই সময়ের তুলনায় সর্বনিম্ন। এজন্য বেসরকারি খাতে বিনিয়োগ স্থবিরতাকে দায়ী করে বিদেশি ঋণ নির্ভর প্রকল্প এগিয়ে নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। MS আরিফিনের রিপোর্ট। সংশোধিত উন্নয়ন বাজেটের আকার মূল বাজেটের তুলনায় 15% কমানো হলো। গেল সোমবার দেশের উন্নয়ন বাজেটে স্মরণকালের সবচেয়ে বেশি 30,000 কোটি টাকা কাটছাঁট করার 2 দিন পর বুধবার বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ আইএমইডির প্রতিবেদনে আরও স্পষ্ট হলো প্রকল্প বাস্তবায়নে কতটা পিছিয়ে সরকার। গেল জুলাই থেকে ডিসেম্বরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়নে ব্যয় হয়েছে বরাদ্দের 17.54%, যা গেল 4 অর্থ বছরের প্রথম 6 মাসের তুলনায় সর্বনিম্ন। 6 মাসের গড় বাস্তবায়ন 17.5-তে ঠেকলেও ব্যয়ের হিসাবে 10%ও ছুঁতে পারেনি এমন বিভাগ মন্ত্রণালয় রয়েছে 11টি। 20% পৌঁছায়নি 27টি বিভাগ ও মন্ত্রণালয়। সর্বোচ্চ ব্যয় করে এগিয়ে রয়েছে খাদ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইএমইডি নিজেই। অর্থনীতিকে গতিশীল করার জন্য, আপনার কনজামশন এক্সপেন্ডিচার বাড়ানোর জন্য, আপনার জিডিপি গ্রোথ বাড়ানোর জন্য কিন্তু বার্ষিক উন্নয়ন কর্মসূচি একান্ত অপরিহার্য। সুতরাং যে আপনার যে বৈদেশিক ঋণ নিয়ে যে প্রকল্পগুলো চলমান ছিল এবং যে প্রকল্পগুলো চলমান রয়েছে সেই প্রকল্পগুলো সামনের দিকে এগিয়ে নিতে হবে, এবং বৈদেশিক ঋণ নিয়ে যে প্রকল্পগুলো হাতে নেওয়া হয়েছে সেই প্রকল্পগুলো থেকে রিটার্ন যাতে আসে সেই প্রকল্পগুলোই কিন্তু এখন চলমান রাখা উচিত। চলতি অর্থ বছরে এডিপির আকার 2,38,000 কোটি টাকা ধরা হলেও বাস্তবায়ন খরায় প্রথমার্ধ শেষে সংশোধিত এডিপি ঠিক করা হয়েছে 2,08,000 কোটি টাকা। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। ক্রিকেটারদের নিয়ে আপত্তিকর মন্তব্য করায় পরিচালক নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিসিবি। খেলোয়াড়দের বিপিএল বর্জন না করারও অনুরোধ করা হয়েছে। বিস্তারিত জানাতে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিদ মোস্তাহেদ। এখন ঠিক দুপুর 12:30 বাজে এবং এই 12:30টায় কিন্তু টস হওয়ার কথা ছিল বিপিএলের ঢাকা পর্বের প্রথম ম্যাচে। সেই টস কিন্তু হয়নি, কারণ এখন পর্যন্ত কোনো দল মাঠে আসেন। আমরা এই মুহূর্তে আছি ঠিক স্টেডিয়ামের মেইন গেটের বাইরে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সমর্থক এসে দাঁড়িয়ে আছেন, উৎসুক জনতাও রয়েছেন। কিন্তু দলগুলো কিন্তু গতকাল কোয়াব যে বিবৃতি দিয়েছে, তারা নাজমুল ইসলাম পদত্যাগ না করলে ক্রিকেট বর্জন করবেন, তাদের সেই দাবিতে এখন পর্যন্ত অনড় আছে। এবং অন্তত এতটুকু বলা নিশ্চিতভাবেই বলতে পারছি, দিনের প্রথম ম্যাচটি আজ অনুষ্ঠিত হচ্ছে না। তবে ম্যাচের জন্য কিন্তু যাবতীয় সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছিল বিসিবি। ব্রডকাস্টার প্রতিষ্ঠানে সবাই চলে এসেছে, শুধু সমর্থকরা এসেছে, শুধু ক্রিকেটাররা আসেনি। তাদের একটাই দাবি, নাজমুল ইসলামকে পদত্যাগ করতে হবে। নাজমুল ইসলাম কিন্তু তার নিজের অবস্থানে অনড়। তাকে আজ সকালে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ক্রিকেট বোর্ড থেকে, এবং তাকে বলা হয়েছে, ক্রিকেটারদের বলা হয়েছে যে আসলে তাকে, তিনি যে ফিনান্স কমিটির চেয়ারম্যান, সে কমিটি থেকেও তাকে সরিয়ে দেওয়া হবে। তারপরও কিন্তু ক্রিকেটারদের মন গলেনি, তারা তাদের যে দাবি করেছেন সে দাবিতে অনড়। নাজমুল ইসলামও কিন্তু তার বিসিবি পরিচালক পদ থেকে পদত্যাগ করবেন না বলে আমরা বিভিন্ন সূত্রের মাধ্যমে জানতে পেরেছি। খুব একটা আসলে বলতেই হয় যে একটা বেকায়দায় পড়ে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, কারণ আজকে ম্যাচের টিকিট বিক্রি হয়ে গিয়েছে, সমর্থকরা অনেকে মাঠেও ঢুকেছেন, কিন্তু ম্যাচ কিন্তু মাঠে গড়াচ্ছে না। এরই মধ্যে দুপুর 1টায় রাজধানীর একটি হোটেলে বিপিএলে যে 6 দল খেলছে, সেই 6 দলের যারা খেলোয়াড়রা রয়েছেন তারা কিন্তু একটা প্রেস কনফারেন্স ডেকেছেন। সেখান থেকে হয়তোবা পরবর্তী যে সিদ্ধান্ত তারা সেটা নিশ্চিতভাবে তারা জানাবেন। তবে একটা বিষয় নিশ্চিত যে বিপিএল ঢাকা পর্বের প্রথম দিনের ম্যাচগুলো কিন্তু এখন বেশ হুমকির মুখে। প্রথম ম্যাচটি হচ্ছে না, দ্বিতীয় ম্যাচ মাঠে আদৌ গড়াবে কিনা সেটার উত্তর আমরা দুপুর 1টায় যে প্রেস কনফারেন্স হবে তারপরে হয়তোবা জেনে যাব। তো আমার কাছে মিরপুর থেকেই ছিল সবশেষ খবর।
আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। দস্যুদের দৌরাত্মে আবারও নিরাপত্তা ঝুঁকিতে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন। বনকেন্দ্রিক জীবিকা সংকটে পড়ার পাশাপাশি ঘটছে পর্যটক অপহরণের ঘটনাও। একাধিক দস্যু দল সক্রিয় থাকলেও আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা সন্তোষজনক নয় বলছেন সংশ্লিষ্টরা। নিয়ামুল হোসেন কোচির ছবিতে তানজিম আহমেদের রিপোর্ট। অস্ত্রে সজ্জিত দস্যু দল ঘুরছে সুন্দরবনে। এই চিত্র এখন নিয়মিত হয়ে পড়েছে এ ম্যানগ্রোভ বনে। স্থানীয় জেলেদের অভিযোগ, বছরের শুরু থেকেই সুন্দরবনের শরণখোলা, দাগকোপ, কয়রা, মোংলা সহ বন সংলগ্ন বিভিন্ন এলাকায় বনদস্যুদের তৎপরতা বাড়তে থাকে। বনে কাজে গেলে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা আদায় করে দস্যুরা। বাধা যাইতেন না ডাকাতির জন্য, আর দ্বিতীয় কথা আমি বাধায়ও যাইনি। 2000 টাকা হয়, 2000 টাকা সংসারটা চলে যায়। টাকাতে ধরতে পারলে এই টাকাটা আর থাকে না। সম্প্রতি পর্যটক অপহরণের ঘটনাও ঘটেছে। বনের কোল ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট সংশ্লিষ্টরা আইন না মেনে বনের বিভিন্ন কালে পর্যটকদের নিয়ে যাওয়া অপরাধ বলছে বন বিভাগ। যদিও বিচ্ছিন্ন ঘটনা দাবি করে রিসোর্ট মালিক সমিতি বলছে, দায় চাপানোর সংস্কৃতি থেকে বেরিয়ে নিরাপত্তা নিশ্চিত ও ট্যুরিজমের বিকাশে প্রয়োজন সরকারি উদ্যোগ। 40-50 মিনিটের একটা রাইডের জন্য গেস্ট, সেটা দেশি গেস্ট হোক বা বিদেশি গেস্ট হোক, তারা কিন্তু পে করতে চায়। কিন্তু গভর্নমেন্ট এখনো সেই স্ট্রাকচারই তৈরি করে নাই যেই স্ট্রাকচারে আমরা আসলে লিগালি পে করে এখানে ঢুকতে পারবো। তবে বন বিভাগ বলছে, সার্বিক নিরাপত্তার বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বিত সহযোগিতা প্রয়োজন। আমাদের উপদেষ্টা মহোদয় একসাথে মিটিং করেছেন এবং কথা আছে যে এবারও তারা নির্মূল করবেন। কাজে তারা সক্রিয় রয়েছেন, আমরা তাদের সাথে রয়েছি। এদিকে দস্যুদের একটি অংশ বলছে, স্বাভাবিক জীবনে ফিরতে চাইলেও সামাজিক বঞ্চনা, কর্মসংস্থান না থাকা ও মামলার ভয়ে বনকেন্দ্রিক অপরাধ বেছে নিয়েছেন তারা। বাঘের ভয়, কুমিরের ভয়, প্রশাসনের ভয়, ঘুম নেই, কোনো কিছু নেই। একটা মানুষ টাকা আয় করে কি শান্তির জন্য? সে শান্তি তো নেই, টাকা কি করব? এসব দলে সদস্য আছে শতাধিক। দস্যুমুক্ত সুন্দরবন গড়তে আইনের কঠোর প্রয়োগ যেমন জরুরি, তেমনি জরুরি দস্যুদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা। এ বন নিরাপদ না থাকলে সংকটে পড়বে দেশের পর্যটন খাত থেকে শুরু করে বনের উপর নির্ভরশীল মানুষের জীবন জীবিকা। বিপন্ন হবে প্রাণ প্রকৃতি। সুন্দরবন থেকে তানজিম আহমেদ, সময় সংবাদ। চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে যাওয়ার সময় মানব পাচারকারী সহ 4 জনকে আটক করা হয়েছে। বিজিবি জানায়, বুধবার রাত 7টার দিকে সদর উপজেলার বকচর সীমান্ত থেকে তাদের আটক করা হয়। পাচারকারী শাহিনের সহায়তায় ভারতের চেন্নাই যাওয়ার পরিকল্পনা করেছিলেন তারা। সেখানে শ্রমিক হিসেবে যাচ্ছিলেন তারা। আটককৃতদের সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় বিজিবি। বাংলাদেশ সহ 75টি দেশের জন্য অভিবাসী ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ফক্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, 21 জানুয়ারি থেকে এটি কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিতাদেশ বহাল থাকবে। মূলত পাবলিক চার্জ বা সরকারি সুবিধার উপর নির্ভরশীলতা ঠেকাতে ট্রাম্প প্রশাসনের এই কঠোর অবস্থান। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। বাংলাদেশ সহ 75টি দেশের জন্য অভিবাসী ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ফক্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, 21 জানুয়ারি থেকে এটি কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিতাদেশ বহাল থাকবে। মূলত পাবলিক চার্জ বা সরকারি সুবিধার উপর নির্ভরশীলতা ঠেকাতে ট্রাম্প প্রশাসনের এই কঠোর অবস্থান। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো ক্ষমতায় বসে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিমালায় বড় ধরনের পরিবর্তন এনেছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক নথির বরাত দিয়ে ফক্স নিউজ জানিয়েছে, 75টি দেশের নাগরিকদের জন্য অভিবাসন ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হবে। আগামী 21 জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য কার্যকর হতে যাওয়া এই তালিকায় বাংলাদেশ, রাশিয়া, ইরান, পাকিস্তান এবং আফগানিস্তানের নাম রয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে ভিসা প্রক্রিয়া স্থগিত করতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এই কড়াকড়ির মূল কারণ হিসেবে পাবলিক চার্জ আইনকে সামনে আনা হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মিনেসোটায় বড় ধরনের জালিয়াতি কেলেঙ্কারির পর সোমালিয়া বিশেষ নজরদারিতে এসেছে বলে জানিয়েছে ফক্স নিউজ। এই জালিয়াতি চক্র ধরা পড়ার পরেই কিছু দেশের ভিসা স্থগিতের প্রক্রিয়াটি আরও ত্বরান্বিত করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ভিসা শুধুমাত্র অভিবাসন আবেদনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। আন্তর্জাতিক ভ্রমণ, শিক্ষা ও ব্যবসায়িক কার্যক্রমে কোনো প্রভাব ফেলবে না। যারা অনেক দিন যাবত বছরের পর বছর আমেরিকার জন্য অপেক্ষা করছেন, তাদের জন্য এটা
অত্যন্ত দুঃখজনক। এর আগেও ট্রাম্প প্রশাসন 2019 সালে পাবলিক চার্জ নীতিমালা কঠোর করেছিল, কিন্তু পরবর্তীতে বাইডেন প্রশাসন তা কিছুটা শিথিল করে। যুক্তরাষ্ট্রের এই নতুন নীতি ট্যুরিস্ট ও বিজনেস অর্থাৎ B1, B2 ভিসা ও স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। ইমিগ্রেশন ভিসার উপর স্থগিতাদেশের ফলে চলতি বছর 2026 সালে বৈধভাবে যুক্তরাষ্ট্রে 3 লাখেরও বেশি অভিবাসী আসতে পারবেন না, যা যুক্তরাষ্ট্রের মোট অভিবাসন ভিসার প্রায় অর্ধেক। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক বিকেলে নির্বাচন ও আইন শৃঙ্খলা সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে হতে পারে আলোচনা। সংসদ নির্বাচনে ঠিকমতো প্রার্থী দিতে পারেনি নতুন দলগুলো। গণঅভ্যুত্থানে পরবর্তী নিবন্ধিতর আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ মত বিশ্লেষকদের, পর্যবেক্ষণে রাখার তাগিদ। এবং আপত্তিকর মন্তব্য করায় পরিচালক নাজমুল ইসলামকে বিসিবির শোকজ, 48 ঘন্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ, ক্রিকেটারদের বিপিএল বর্জন না করার অনুরোধ। এ ছিল দুপুর 12টার সময় সংবাদে। এরপর খেলার সময়ের সঙ্গে থাকবেন তাজিন খন্দকার। মালিহা, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।